আমি আসলে একটা ভুল করেছি, ঠিক আছে, কিন্তু এটা আমি ভুল করার পরে বুঝতে পারছি, কিন্তু এখন আমরা একটা ভুলে জড়াই গেছি। তো এটা ওর একটা ইচ্ছে ছিল, কিন্তু দুজনের ইচ্ছা শক্তি একই ছিল। তো এর কারণে আজকে আমরা দুজন একসাথে। আমি সোহাগের পাশে ছিলাম এবং আজীবন থাকবো। ওকে আমি সবসময় সাপোর্ট করব। ও যেটাই করুক আমার কোনো আপত্তি নাই। ও আমাকে যেভাবে রাখুক, যাই দিক যেভাবে মানে রাখুক না কেন, আমি সবসময় ভালো থাকবো। খোরশেদ ভাই আছেন, সম্মানিত খোরশেদ ভাই, মানে সাংবাদিক, এনারা যেভাবে মানে মিডিয়ায় প্রচার করছে, প্রচারের মাধ্যমে আমরা টাঙ্গাইলে আসছি। আসার পরে যখন দেখলাম যে আমরা এইখানে আমরা আসছি, এসে যখন জানতে পারলাম লামেসাও আমাদের সাথে উপস্থিত ছিল, যেভাবে হোক তার স্বামীকে জামিনে মুক্তি করে নিয়ে আসতে হবে। যখন দেখলাম যে আমাদেরকে দেখানো হলো যে লামেসার বয়স হচ্ছে 18+, এবং যখন দেখানো হলো যে লামেসা মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে, এবং এগুলো দেখার পরে আসলে সত্যি একটা আমরা আমাদের ধন্যবাদ জানাই আমাদের ব্যারিস্টার প্লেটো ভাইকে। উনাকেই এটা অর্পণ করা হয়েছিল, যার জন্য উনি বিনা খরচায় উনি এই মামলাটা জামিনে মুক্তি এনেছে সোহাগকে। এবং আমি আসলে আজকে এত আনন্দ লাগতেছে যে এমন একটা ভালোবাসা, যে ভালোবাসা আসলে ভালোবাসার এমন একটা শক্তি। লামেসাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, সোহাগকেও জানাই। এদের লামেসা এবং সোহাগের যে ভালোবাসা, এটা আসলে এমন একটা শক্তি যেটা লাইলি মজনুকে হার মানায়। এবং আমি আসলে যেটা আমরা গল্পে শুনেছি, ভালোবাসায় যদি সত্যি বিশ্বাস থাকে, লামেসার মনের ভিতরে বিশ্বাস এবং সোহাগের প্রতি ছিল, এই বিশ্বাসই ওদেরকে অসম্ভবকে আজকে সম্ভব পরিণত করেছে। হ্যাঁ, এবং ভালোবাসার ভিতরে যদি থাকে, মানে হৃদয় থাকে, যে কোনো অসম্ভবকে সম্ভবে পরিণত করা হয়েছে। আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমি আমি সকলকে ধন্যবাদ জানাই, দেশ ও বিদেশে যারা আছেন, যারা সোহাগের পাশে আছেন, এবং আমি এলাকার যে সুধী সমাজ আছেন এবং আমার যারা সাংবাদিক মহল আছেন, তারা সবাই এইভাবে লামেসা এবং সোহাগের পাশে আপনারা থাকবেন। এবং আমরা যারা মানবাধিকার অধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আসছি, আমি একজন আইনজীবী, সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট, এবং আমাদের এই পরিচালক তদন্ত জাকিরিয়া হোসেন আপন, আমাদের টিম আছে, মানবাধিকার টিম আছে। আমরা সবসময় আমরা মানুষের সেবায় নিয়োজিত থাকি, যারা অধিকার থেকে বঞ্চিত তাদের পাশে এসে আমরা দাঁড়াই। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর লামেসা এবং সোহাগের জন্য আমার তরফ থেকে দীর্ঘায়ু কামনা করছি, তারা যেন সুখী থাকে, স্বাচ্ছন্দ্য থাকে, সারা জীবন তারা মিলেমিশে থাকে। আর আমি প্রিয় দেশবাসী এবং বিদেশিদের প্রতি আমি আহ্বান জানাবো, আমাদের মানবিকতার পক্ষ থেকে যেটা জানাবো, যে সোহাগের পাশে থেকে অনেকেই বলছেন যে সোহাগ 6 মাসে পরে তার ভবিষ্যৎ নিশ্চিত হবে না, লামেসা চলে যাবে, এটা আমি দেখেছি ফেসবুক মাধ্যমে। আমি সবার কাছে অনুরোধ করবো, আপনারা যেভাবে আশ্বাস দিয়েছিলেন সোহাগের পাশে থেকে আপনারা সহযোগিতা করবেন, এটুকু সবার কাছে আমার একটা অনুরোধ। আর এই যে মানবিকতার ফেরিয়ালা, যার নাম আমি দিয়েছি, যে আলমগীর ভাই, তারপরে হচ্ছেন আমাদের আতোয়ার ভাই, যিনি আমাদের খোরশেদ ভাই, জাহাঙ্গীর ভাই এবং শরীফ ভাই, এবং আমাদের প্রধান অতিথি ব্যারিস্টার প্লেটো সাহেব, তার সবার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। নাতি ছিলেন মন্ত্রী, তার মা ছিলেন এমপি, তার কি টাকার অভাব আছে? এই লোকটা কি এই গ্রামে আসার কোনো দরকার আছে? এই সোহাগ লামিসার পাশে কি দাঁড়ানোর কোনো দরকার আছে? কেন দাঁড়াইছে জানেন? একমাত্র শুধু মানবিক, শুধু মানবতা, যেটাকে আমাদের জামিলে সাহেব বলে গেলেন, মানবতা। আর যে মানুষের মানবতা নাই, যে মানুষের বিবেক নাই, যে মানুষের ভিতরে মানবতা নাই, আমি মনে করি ওই মানুষটা পৃথিবীতে মানুষ হিসেবে জন্ম হওয়ারই তার ব্যর্থ। যে মানবতা লামিসার বাবার মধ্যেও নাই। লামিসার বাবা যদি তার ভিতরে মানবতা, মানবিক থাকতেন, তাহলে ওই ভদ্রলোকটা যখন মেয়ের জামিনের জন্য আমরা তাকে জানালাম, উনি এসে বলতেন, ভাই যা হবার হয়ে গেছে গা, আসেন আমরা সবাই মিলে শহরকে বের করে জিনিসটা সুন্দরভাবে আমরা সমাধান করে ফেলি। তিনি সেটা না করে টাঙ্গাইল জজ কোর্টে কঠিন ভাবে 4 থেকে 5 জন উকিল দিয়ে কঠিন ভাবে সেটা বিরোধিতা করছে, যাতে সোহাগ বাকি জীবন জেল থেকে না বের হতে পারে। কারণ সত্যের না, এটা নেগেটিভ মন্তব্য না, এটা এই গ্রামের মানুষের জানার দরকার আছে, এই মানুষগুলোর জানার দরকার আছে। এই মানুষগুলো আমাদের ভুল বুঝতে পারে যে আমরা কেন আজকে লামিসার সোহাগের পাশে দাঁড়াইছি, যারা আমাদের আত্মীয় না, যারা আমাদের রক্তের সম্পর্ক না, কেন দাঁড়াইছি? একটা মিত্র কারণে দাঁড়িয়েছি। এই মেয়েটার পাশে যদি আমরা না দাঁড়াতাম,
হয়তো আজকে অনুষ্ঠান করছি, এই অনুষ্ঠান হতো না, মৃত্যুর ঘরে অথবা কবরস্থানে শুয়ে থাকতো। সেই মানুষটাকে আমরা আল্লাহর রহমতে আর সকলের দোয়ায়, আপনাদের দোয়ায়, ভালোবাসায় ফেরত নিয়ে আসছি। আর এই ফেরতের পিছনে কাজ করছে ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো, যার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, রক্তের বন্ধন নাই, সেই মানুষটা চলে আসছে। চলুন আমরা সেই মানুষটার কাছেই যাব। কেন বিনা পয়সায় হাইকোর্টে থেকে, যে হাইকোর্টে একটি মামলা ফাইল করতে লাগে কয়েক হাজার টাকা এবং জামিন পর্যন্ত আসতে লক্ষ টাকার উপর খরচ হয়ে থাকা, যেখানে সে বিনা পয়সায় কাজ করে দিয়ে গেছে, কি স্বার্থতা? চলুন আমরা সেই ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো, জনাব ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো, আমি আপনাকে একটু প্লিজ সামনে সকলের কাছ থেকে হাততালি। আমরা সোহাগ লামিসা একটু সামনে প্লিজ, সোহাগ এবং লামিসা, না না আপনি এনে দাঁড়ান, তোমরা দুজন দুই সাইডে, তোমরা তুমি এই সাইডে, তুমি এই সাইডে দাঁড়ান, হ্যাঁ প্লিজ। যে মানুষটার জন্য আসলে আমরা তাকে মানে কি বলবো, হ্যাঁ আর ক্যামেরা ফ্রেম ঠিক আছে, ওকে ওকে, একটু ক্লোজ করে যেভাবে নেন, হ্যাঁ আপন ভাই। আমরা আসলে ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটোকে কি বলে ধন্যবাদ দেবো, আসলে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। আমরা সরাসরি তার কাছে জনাব ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো, যে মানুষটার আত্মীয়তার বন্ধন নেই, বারবার আমি বলছি, তাকে চিনেন না, জানেন না, শোনেন না। আমি আসলে কথা না বললে নয়, আমি যখন প্রথম লামিসার নিউজ করি, সেই নিউজ কিন্তু তাকে ফোন দেই নাই, সেই নিউজের ভিতরে একটি কমেন্ট তিনি করছিলেন, ওনার মধ্যে আমরা শুনবো। আমরা সেই কমেন্ট দেখে বলছিলেন, সোহাগ লামিসার পাশে আমি থাকবো, বিনা পয়সা আইনি সাপোর্ট দিব। দেখেন একটা নিউজ দেখে তিনি বলছিলেন। আমরা তাকে মালা পরিয়ে দিচ্ছি, আসলে মালা পরিয়ে দিলেও তার কমতি হবে, মানে ব্যারিস্টার জিয়াউর রহমানকে মালা পরিয়ে দিলে কমতে হবে, তিনি যে কাজটা করে দিয়েছেন। আমরা তার কাছ থেকে শুনি, বলছিলাম যে আত্মীয় বন্ধন নাই, কোনো কিছু নাই, এই যে নির্ভর একটি পরিবার, একটি টাকা আপনাকে দিতেও পারেন নাই, আপনার সাথে হয়তো ভালো আচরণটুকু পাইতে পারে, কেন আপনি এত দূর পর্যন্ত চলে আসছেন? প্লিজ একটু সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আলমগীর ভাই বলতে বলতে প্রয়োজন থেকে অনেক বেশি বলে ফেলছে আমার ব্যাপারে, এতটুকু প্রয়োজন ছিল না। আলমগীর ভাই বলেন, এখানে সোহাগ, এখানে লামিসা, সোহাগের বাবা মা উপস্থিত, এবং আতর ভাই, খোরশেদ ভাই, সবাই এখন একটা না পরিবারের মতো হয়ে গেছে। তো আমাদের ঢাকা থেকে আগত এই মানবাধিকার সংগঠনের আপন ভাই এবং এই জামেলা আপা, ওনারা ওনাদের টিম নিয়ে লামিসার জন্য কাজ করেছে, সাথে আমি একটু সাহায্য করেছি। তো সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ তাআলা আপনাদের এই সবাইকে এখানে সমবেত হওয়ার সুযোগ দিয়েছেন, আর সোহাগকে লাইভ দেখার জন্য। গত সপ্তাহে এই টাইমেও কিন্তু সোহাগ কোথায়? জেলখানায় ছিল। যাই হোক, আলমগীর ভাই বারবার বলছিলেন ওনার মুখ থেকেই শুনেন, ওনার মুখ থেকেই শুনেন। আমি 3-4টা পয়েন্ট বলি, এগুলো অলরেডি বোধহয় ইট ইজ ইন ফেসবুক, ইট ইজ ইন ইউটিউব। তো বারবার এক কথা আমার বলতেও কেমন জানি লাগে। আর আমার দেখি ভালোবাসার লোকের থেকে ঘৃণা করার লোক কিছু কিছু জায়গায় বেশি হয়ে গেছে। তো এর জন্য আমি একটু শর্ট করে বলি, আলমগীর ভাই লামিসার এই জিনিসটা যখন আমি ফেসবুকে দেখি, আমি একটা ছোট্ট করে কমেন্ট করি, আলমগীর ভাই কোনো আইনি সহায়তা লাগলে আমাকে বলবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। তো আলমগীর ভাই এটা দেখার পরে 5-10 মিনিটের ভিতরে আমাকে ফোন দিছে যে ভাই আপনি টাঙ্গাইল কবে আসবেন? তো আমি বললাম আমি টাঙ্গাইল কাল পরশুই আসবো, এসে আপনি কাগজগুলো নিয়ে এসেন, আমরা কথা বলবো না। তো ওই সুবাদে লামিসাকে নিয়ে আতর ভাই এবং আলমগীর ভাই আমার টাঙ্গাইল বাসায় আসেন। তো টাঙ্গাইল বাসায় আসার পরে ওদের কাগজপত্র দেখে আমি লামিসাকে বললাম, লামিসা রিকোয়েস্ট করছিল যে আঙ্কেল এটা একটু বের করে দেন, সোহাগকে বের করে দেন, সোহাগকে বের করে দেন। তা আমি বললাম টাঙ্গাইল কোর্টে যেহেতু মামলা পেন্ডিং আছে, আমি টাঙ্গাইল থেকে বের করে দেওয়ার চেষ্টা করব, আর যদি না হয় তাহলে সর্বোচ্চ আদালত হাইকোর্ট থেকে আমি নিজে আমার ব্যক্তিগত খরচে বের করে দেবো ইনশাল্লাহ। তো সোহাগের মাও অনেক কান্নাকাটি করছিলেন, তো ওদের সাথে আমার 4-5 বার দেখা হয়েছে এই
সোহাগের জামিন শুনানির আগে আমি টাঙ্গাইল, যেহেতু আমার রাজনৈতিক কারণে প্রতি সপ্তাহে আমি 3 দিন টাঙ্গাইল থাকি আর 3 দিন ঢাকা থাকি, এই স্টাইলে আমি রাজনৈতিক কর্মকাণ্ডগুলা টাঙ্গাইল চালিয়ে যাচ্ছি। তো যাই হোক, তারপরে অ্যাজ ইউজুয়াল একদিন 28শে অক্টোবর ডেট পড়লো টাঙ্গাইল কোর্টে, ট্রাইব্যুনালে শুনানি করলাম। লামিসার বাবাও ওনারা কিছু লয়ার রাখলেন, যারা নর্মালি এটা হয় জামিনের বিরোধিতা করার জন্য অনেক লয়ারই থাকে, তো ওই রকম বিরোধিতা করলো। তো ট্রাইব্যুনাল কোর্টের যে জজ সাহেব ছিলেন উনি সোহাগকে জামিন দিলেন না। তো এই টাইম লামিসাও ব্যথিত, সোহাগের মা বাবাও ব্যথিত, আমারও একটু খারাপ লাগলো। আলমগীর ভাইরে বললাম যে ভাই এটা আজকের থেকে 1 মাস টাইম দেন, আমি জামিন করবো ইনশাল্লাহ। তো মোটামুটি 15-17 দিনের ভিতরেই বোধহয় আমরা সোহাগকে হাইকোর্ট থেকে বের করতে সক্ষম হয়েছি। তো মামলা ব্যাপারে বললে অনেক কিছুই বলা যাবে, আমি মামলার কোনো, যেহেতু মামলা চলমান আছে, আমি এত কিছু মামলার ব্যাপারে বলতে চাই না। এখন আসে তাইলে আমার সোহাগকে এবং লামিসাকে, এদের জন্য কেন এত পাগল আপনারা? কেন এই করটিয়াবাসী সোহাগের জন্য এত পাগল? কেন সোহাগকে বের করার জন্য এতটা বেপরোয়া হয়ে গেছিল করটিয়াবাসী? একটা ওয়ান অফ দ্য প্রাইমারি কারণ আমার কাছে যেটা মনে হয়, সেটার একটাই উত্তর হচ্ছে সর্বপ্রথম লামিসা। কারণ লামিসা যদি পাগল না হতো, আপনি আমি পাগল হয়ে কোনো লাভ হইতো না। তো লামিসা আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ওর স্বামী নির্দোষ, ওর স্বামী একটি মিথ্যা মামলার শিকার, ওর স্বামীকে যে কোনো উপায়ে বের করতে হবে। তো এই জিনিসটা আমাদের সবাই হৃদয়ে লেগেছে। আলমগীর ভাই, খোরশেদ ভাই, আতর ভাই, এই 3 জনের সাথে কিন্তু আমার রেগুলার ফোনে যোগাযোগ হইতো এটা নিয়ে। ওনারা আমার সাথে কথা বলতেন, কিছু উপদেশ নিতেন এবং দিতেন যে আচ্ছা নেক্সট স্টেপ কি করা যায়, এই করা যায়, সেই করা যায়। তো সবগুলোর আলাপ শেষে আমি যখন রেস্ট নিব তখন আবার লামিসার ফোন আসতো। তো 3 জনের সাথে কথা বলার পরে আমার লামিসাকে আমার বোঝাতে হইতো। আর টাঙ্গাইল আসলে তো সোহাগের বাবা মা আমার বাসায় আসতেনি। তো লামিসা যেভাবে একজন স্ত্রী হয়ে স্বামীর জন্য লড়ে গেলেন, লড়ে যেতে যেতে আজকে আপনারা ফলটা দেখতে পাচ্ছেন। তো এটা আর এর থেকে বেশি বলার কিছু থাকে না। যদি একটা স্ত্রী একটা স্বামীর জন্য আসলেই পাশে থাকে, পৃথিবীতে অনেক কিছুই সম্ভব, এটা আমরা এই অতীতেও দেখেছি। এবং ভালোবাসা একটা আল্লাহ পাকের দেওয়া জিনিস, যত তাড়াতাড়ি এটা জায়েজ হবে ততই মঙ্গল। এবং জায়েজ হওয়ার একমাত্র পন্থা হচ্ছে গিয়ে বিয়ে। তো যেহেতু কাবিন করা, বিয়ে শাদী ওদের হয়ে গেছে, ওরা এখন সুখে শান্তিতে বসবাস করবে, এইটাই আমার দোয়া এবং কামনা ওদের প্রতি। এবং এই কুমুল্লিবাসী যে অবস্থা আমি দেখছি এই সোহাগকে নিয়ে, সোহাগের তো বিদেশ যেতে হবে না, ও তো এইখানে বসেই সারা জীবন কাটাই দিতে হবে। এত ভালোবাসা তো আসলে রাজনীতিবিদদেরও থাকে না, আমি যে অবস্থা এখন দেখতেছি। লামিসার সোহাগের গল্প লিখেও কিন্তু এখন অনেকে কবি হয়ে যেতে পারবে। কর্মসংস্থান, বেকারত্ব থাকবে না কুমুল্লিতে। এবং আর কিছু না হইলে মোবাইল তো আছে, তাই না? তো ওরা আসলে, আমি এখন একটু বাস্তবতার কথা বলি, ওরা এখনো বাচ্চা কাচ্চার মতোই, বিয়ে হয়ে গেছে। বিয়ে ইজ এ ভেরি বিগ রেসপন্সিবিলিটি, একটা অনেক বড় দায়িত্ব। তো এই দায়িত্ব নিয়ে পথ চলা এবং দায়িত্ব নিয়ে সংসার শুরু করা, আর আমরা এসে একটু হাততালি দেওয়া, দুটোটা কি এক জিনিস? এই দায়িত্ব সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত তোমার লামিসার জন্য করে যেতে হবে। এবং লামিসা যতটুকু করে গেছে, আমার মনে হয় আগামী 30 বছর না করলেও চলবে, আবার 31 বছর থেকে তোমার জন্য করবে। এখন তোমার লামিসাকে দেওয়ার পালা, এবং লামিসা তোমার মা বাবাকে দেখে রাখবে। ইনশাল্লাহ তোমরা সুখে থাকো। এবং আমাকে প্রধান অতিথি হিসাবে এখানে আনার কারণটা আমি এখনো বুঝতেছি না। প্রধান অতিথি হচ্ছে তুমি,
আমরা তোমাকে দেখতে আসছি, আমাকে কেউ দেখতে আসে নাই। সবাই তোমাকে দেখতে আসছে, তুমি বড় হও, লামিসাকে নিয়ে সুখে থাকো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, লামিসা আমার টাঙ্গাইলের মেয়ে, সোহাগও আমার টাঙ্গাইলের ছেলে। তা আমি টাঙ্গাইল সদরের এই 12টা ইউনিয়নের একটা ইউনিয়ন করোটি ইউনিয়ন। তো অবশ্যই আমি অন্য জেলার মানুষকে যদি হেল্প করি, তো এটা তো আমার ঘরের মেয়ে। তা আমি যদি ঘরের মেয়ের জন্য হাইকোর্টে না দাঁড়াই, আমি দাঁড়াবো কার জন্য? আর টাকা পয়সা তো আমি অনেক ইনকাম করতে পারবো, টাকা পয়সা অনেক ইনকাম করছি আল্লাহ দিলে, এবং সততার সহিত চাঁদাবাজি ছাড়া টাকা পয়সা ইনকাম করে হয়তোবা 2 টাকা ঢাকার থেকে এনে টাঙ্গাইল খরচ করব, টাঙ্গাইল থেকে ঢাকায় কোনো টাকা যাবে না। আমাদের 3 জেনারেশন ধরে ধানের শীষ করি আমরা, বিএনপি করে আলমগীর ভাই বলে দিচ্ছেন। নানা মা আমি, বর্তমানে আমি রাজনীতিতে সক্রিয়, এবং যদি নীতি নির্ধারকরা বিএনপির আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আমাকে মনোনয়ন দেয়, এই টাঙ্গাইলবাসী দেখবে ইনশাল্লাহ যে আমি টাঙ্গাইলের জন্য কতটুকু করতে পারি। বিগত 17 বছর কিছুই হয় নাই, ধরে নিতে হবে কিছু দেয় নাই। কারণ আপনি ভোট দেন নাই মানে আপনি কিছু পান নাই। আপনি ভোট দিলে একটা দায়িত্ব থাকবে, দায়িত্ব থাকলে আপনার জবাবদিহিতা থাকবে। ভোট দেন নাই, আপনি জিজ্ঞাসা করতে পারেন নাই। আমি আজকে সোহাগের যদি ছোট উপকার করে থাকতে পারি, সোহাগকে কিন্তু আমার কাছে জবাব দিতে হবে। আর আমি যদি ওর জন্য কিছু না করতে পারি, ও কিন্তু আমার জবাব দিবে না। তো আপনি যদি ভোটই না দিয়ে থাকেন, আপনি আর নেতার কাছে যাবেন কি নিয়ে? তো 17 বছর আমরা চিনিও না, আমরা দেখিও নাই। বিএনপি জুলুম নির্যাতনের ভিতরে ম্যাক্সিমাম টাইম আমরা জেলখানাতেই ছিলাম। অনেকে টাঙ্গাইলবাসী প্রশ্ন করে আমাকে, ভাই আপনারা তো জেল খাটতে দেখলাম না। আরে ভাই, আমিও যদি ভিতরেই সব সময় থাকি, জামিনগুলো করাবে কে? 1জন 2জন তো বাইরে থাকতে হয়। আমার মা জেলখানায় ছিল, আমার মা 45টা মামলার আসামি হয়ে মৃত্যুবরণ করছেন উনি 2020 সালে। এটা কি আমাদের ত্যাগ না? এটা কি দলের জন্য কোনো ত্যাগ? তা আমাদের যদি ত্যাগ এরকম হয়ে থাকে, সবার এক একজনের ত্যাগ এক এক রকম। আমি কি পারবো সোহাগের 4 মাস ফিরাই দিতে? লামিসার বাবা এসে যদি ওকে এখন গয়না দিয়ে ভরায় দেয়, 4 মাস ফিরাই দিতে পারবে? এবং লামিসাকে যদি ওর পুরা যারা ওলট পালট কথাও বলছে লামিসাকে নিয়ে, তারা এসে সারাদিন সরি বলে, কথা ফেরত নিতে পারবে? সময় চলে গেলে সময় ফেরত আসে না। যেহেতু এই সবাই এখানে ওয়েট করছেন, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, সাথে সোহাগ লামিসার জন্য। আমি ফর্মাল কোনো ইলেকটোরাল বা পলিটিক্যাল স্পিচ দিতে এখানে আসি নাই। হয়তো আমার ড্রেস আপের দেখেও বুঝছেন আমি একজন আইনজীবী হিসাবে এসেছি এখানে আজকে। তো আইনজীবী হিসাবে যেহেতু এসেছি, কিন্তু আমার ঘর করোটি ইউনিয়ন, আমার ইউনিয়নের বাইরে না। সো আমার 12টা ইউনিয়নের মানুষই আমার ঘর, এবং আমি আপনাদেরই সন্তান। আমার দিকে খেয়াল করবেন। ইনশাল্লাহ যদি ধানের শীষ মনোনয়ন দেয়, আমি টাঙ্গাইলবাসীর সাথে আছি। আর যদি ধানের শীষ মনোনয়ন না দেয়, আমি তাও বিএনপির সাথে আছি, ছিলাম, থাকবো। তা আমি এখন সোহাগ এবং লামিসাকে 2 জনকে আমার তরফ থেকে, আমি সোহাগকে এবং লামিসাকে 2 জনকে আমার তরফ থেকে অনেক দোয়া এবং আমার সহযোগিতার হাত তোমাদের সাথে সব সময় থাকবে, এইটুক আমি তোমাদেরকে কথা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। এবং খোরশেদ ভাই, আতর ভাই যে উকিল বাবা হইছে, আমি 1 মিনিট একটা কথা না বললেই না। আমি যখন জামিন করে বের হই কোর্ট থেকে, একটা পা রাখার পরেই একটা শিশু বাচ্চার মতো কান্না করে দিছে আতর ভাই, লামিসার যে উকিল বাবা। তা আমি তাকে দেখে না, আমি হাসতেছিলাম যে এটা কি অবস্থা। এতই বড় ইস্যু ছিল এটা সোহাগকে বের করা। মানে যত দিন গিয়েছে জিনিসটার ইম্পর্টেন্সটা আমি বুঝতে পেরেছি, যে আসলে মানুষ ভালোবাসার জন্য কত কিছু করতে পারে। এবং তারাও যেভাবে মেয়ে বানিয়ে ফেললো,
কুমল্লীবাসীকে তারা নিজেদের মনে করে ফেললো। অবশ্যই এটা ভালোবাসা ছাড়া আর কিছু না। নিঃস্বার্থভাবে আমরা সবাই এখানে কাজ করেছি এবং এই নিঃস্বার্থভাবে উকিল বাবা বলতে আসছে, একটু হাতে তালি। এই যে উকিল বাবা, আতর ভাই, তো আপনারা আলমগীর ভাই, আতর ভাই, আপনারা এত সুন্দর একটা অনুষ্ঠান লামিসা আর সোহাগের জন্য সংবর্ধনা এই আয়োজন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং ফরিদ ভাই যে সাবেক সেনা সদস্য লেখে এক একটা ফেসবুকে ছাড়েন, সেই ফরিদ ভাইকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। উনি হাইকোর্টে আমার চেম্বারে 2 দিন সময় দিয়েছেন যে ভাই এই লামিসা সোহাগের কি হবে একটু বলেন। ফরিদ ভাইকেও ধন্যবাদ। এবং সাথে মানবাধিকার সংগঠন এবং সাংবাদিক ভাইদের, এটা শুধুমাত্র টাঙ্গাইলের সাংবাদিকদের কৃতিত্ব না, এটা শুধু টাঙ্গাইলের সাংবাদিকদের কৃতিত্ব না। আপনারাও যদি না এগিয়ে আসতেন, ঢাকার থেকে হোক এবং অন্য অন্য জেলাও এখানে হয়তোবা আছেন, আমি হয়তোবা জানি না, আছে না? তো সবারই কৃতিত্ব এটা। আপনারা লামিসাকে একটা সেলিব্রিটি বানিয়েছেন ভালো জিনিস দিয়ে। একটা মেয়ে তার স্বামীর জন্য ফাইট করতেছে, আর একটা ছেলে একটি নারী নির্যাতন মামলায় জেল খাটতেছে। তো এই জিনিসটাই এত সুন্দর করে এক একজন উপস্থাপন করেছেন। ওভারঅল এর জন্য এই জিনিসটা আমরা করতে এত ইজিলি সক্ষম হয়েছি। তবুও গ্রামবাসীদের দোয়া, মুরব্বীদের দোয়া এবং সোহাগের বন্ধু বান্ধব, তারা অনেক চেষ্টা করেছে, মানববন্ধন করেছে। এগুলো সব নিউজ আমার কাছে আছে, আপনারাও পাঠিয়েছেন, আবার পেপার কাটিংও আমার কাছে আলমগীর ভাইরা দিয়ে গেছেন। তো সবার কাছ থেকে আমি বিদায় নিব। আপনারা অনুষ্ঠান পরিচালনা করেন, আমি আর কিছুক্ষণ থেকেই চলে যাব। আলমগীর ভাই, তো দেশ বিদেশে যারা দেখছেন এবং এই এলাকার যারা রয়েছেন, আসলে ভালোবাসা আমরা ছোটবেলায় দেখেছি, লাইলি মজনু, শিরি ফরহাদের যে কাহিনীগুলা আমরা দেখেছি। আর এই যুগে ওদের ভালোবাসা আমি মনে করি যে তাদের চেয়ে কোনো অংশে কম নয়। আর এই ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, সেটাকে প্রাধান্য দিয়ে অপরাধ প্রকার চ্যানেল থেকে আমি তাদের সাপোর্ট দিয়েছি। ওদের দুজনকে আমার সন্তানের মতো মনে করে আমি আমার সাধ্য অনুযায়ী আলমগীর ভাই, আতোয়ার ভাই, ফরিদ ভাই এবং ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো ভাই এবং মানবাধিকার সংস্থা বাস্তবায়নের যারা রয়েছে তাদের সাথে কাজ করেছি। তো আমি ধন্য যে এরকম একটি সোহাগের পাশে, লামিসার পাশে দাঁড়িয়ে গ্রামের এতগুলা মানুষের উপস্থিতি। হয়তো আমার মতো ব্যক্তি এরকম কাজ করলে আমি আমার গ্রামের সবাইকে পেতাম না। তারা অবশ্যই ভালো, আর ভালোর পিছনে গ্রাম এলাকার সবাই রয়েছে। তো গ্রামবাসী সকলকেই ধন্যবাদ। আমরা যতটুকু করেছি আপনারা পাশে আছেন বলেই করেছি। এখন হয়তো আমরা অতটা কাছাকাছি থাকতে পারবো না, কারণ আমাদের অনেক কাজ, প্রায় 20টা দেশের প্রবাসীদের সাথে বা সারা বাংলাদেশের মানুষদের সাথে আমার অপরাধ প্রকাশ নিয়ে কাজ করতে হয়, সকালের বার্তা .com তারও কাজ করতে হয়, যে কারণে আমরা হয়তো অতটা খেয়াল রাখতে পারবো না। এই গ্রাম এলাকার মুরব্বী এবং যুব সমাজ সকলের কাছে অনুরোধ, আমরা যেমন সন্তানের মতো ওদের ভেবে দূরের থেকেও পাশে থেকেছি, সফলতা অর্জন করেছি, বাকিটুক চালিয়ে নেওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা নেবেন তো? তারপর যদি আমাদের প্রয়োজন, যখন যেভাবে হয়, রাত 2টা, 3টা, 4টা, 5টা, কোনো অপশক্তির কাছে হার মানার লোক আমরা নই। আমাদের জীবনে অনেক ইতিহাস রয়েছে, অনেক উত্থান পতন পার হয়ে সাংবাদিকতা এসেছি। ওদের পাশে আমরা পাহাড়ের মতোই দাঁড়াবো, শুধু সাংবাদিক হিসাবে নয়। যদি আপনাদের সমর্থন থাকে, আপনারা যদি থাকেন। ধন্যবাদ সবাইকে। ওদের দুজনকে দোয়া করি আল্লাহ যাতে ওদের জীবন সুন্দর করে, এবং প্রথম যেন একটি কন্যা সন্তান হয় এবং পরবর্তীতে একটি পুত্র সন্তান, কারণ কন্যা সন্তান আল্লাহর রহমত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আরেকটি কথা আমি আমার ব্যক্তিগত দিক থেকে আমি লামিসার মা বাবার উদ্দেশ্যে যে একটি কথা, সেটি হলো, আমরা কোনো মা বাবাই চাই না যে কোনো সন্তান অবাধ্য হোক, কোনো সন্তান পথভ্রষ্ট হোক, সেটি আমরা চাই না। তো বিবাহের পর কিন্তু আমরা জড়িয়েছি তার স্বামী স্ত্রীর সম্পর্ক টিকিয়ে রাখতে। তারপরেও লামিসার মা বাবা যতটুকু অপমান হয়েছে, যতটুকু লাঞ্ছিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে, আমি ব্যক্তিগতভাবে আমি তাদের সেই সম্মান হানির জন্য আমি ক্ষমা প্রার্থী।
লামিসা এবং সোহাগকে যেন তারা সেই আপন করে নেয়, আমরা সেই দোয়াই করি লামিসার মা বাবার জন্য, আল্লাহ যাতে তার মা বাবাকে হেদায়েত করে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ খোরশেদ আলম ভাইকে। আমাদের মিষ্টি খাওয়ার সময় কিন্তু আসতেছে, একটু আমাদের মিষ্টি খাওয়ার জন্য প্রস্তুতি নেন। আরেকটি কথা বলে রাখি, মিষ্টি খাওয়ার পাশাপাশি কিন্তু লামিসা এবং সোহাগকে দোয়া করে যেতে হবে, শর্ত আছে কিন্তু। শর্তটা কি? শর্তটা কি? দোয়া করে যেতে হবে। লামিসা এবং সোহাগকে মিষ্টি খাইয়ে দোয়া করে যেতে হবে। এত কিছু করলাম, লামিসের বাপ তো নাই, একটা বাপ তো এখানে আছে নাকি? সেটা কোন বাপ? সেটা কোন বাপ? উকিল বাপ। এবার আমরা উকিল বাবার কাছে যাচ্ছি, উকিল বাবার কাছ থেকে শুনবো উকিল বাবা কি দায়িত্ব নিছে তার মেয়ে এবং মেয়ের জামার জন্য। চলো উকিল বাপ এসে মাতুর রহমান। আমরা একটু পিছাই। আসসালামু আলাইকুম। আমার আত্মীয়, আমার বিয়াইরা কেমন আছেন? এবং যারা বয়সে ছোট তারা আমার সন্তানের বয়সী, যারা আমার বয়সী তারা আমার ভাইয়ের মতো। যেহেতু আমাদের সাংবাদিক আলমগীর সাহেব গুরুত্বপূর্ণ কথা বলেছে যে আসলে উকিল বাবার ভূমিকাটা কি, উকিল বাবার কি ভূমিকাটা, এটা আপনারা আমার চেয়ে আরো ভালো জানেন। তবে আমি একজন ক্ষুদ্র মানুষ, উকিল বাবার যে সব কাজ একটা মেয়ের জামার জন্য যা করা উচিত আমি সেটা করব। আপনারা কি মনে করেন? বিপদ আপদ বালা মুসিবত সর্ব বিষয়ে আমি ওদের পাশে থাকব, ওদের সহযোগিতা করব এবং ওদের পাশাপাশি এই নামদার কুমুল্লির কোনো মানুষ যদি বিপদ আপদে পড়ে আমরা ইনশাল্লাহ আমরা সেটাও দেখার চেষ্টা করব। আমরা গণমাধ্যম কর্মীরা সে প্রত্যাশাও দিচ্ছি। আমার সর্বশেষ কথা, আমি কিন্তু লামিসাকে দিয়ে 4 সন্তানের বাবা। আমার কিন্তু আরো 3টা মেয়ে আছে, লামিসা হচ্ছে 4 নম্বর মেয়ে। তাহলে যার এই পৃথিবীতে কন্যা সন্তান আছে তার চেয়ে কিন্তু আমার মনে হয় না বড় কেউ। আমি নিজেকে গর্ববোধ মনে করি যে এই লামিসা আমার শুধু জন্ম দিলে কিন্তু বাবা হওয়া যায় না, বাবার কিন্তু অনেক ভূমিকা থাকে। সেটা হচ্ছে যে ওকে আমি জন্ম দিই নাই ঠিক আছে, কিন্তু সন্তানের মতো ওকে আমি দেখভাল করব, সে প্রত্যাশা দিচ্ছি। আমি বেশি কিছু আর বলবো না। লামিসার পাশে থাকবেন, লামিসাকে সবসময় সহযোগিতা করবেন, গ্রামবাসী হিসেবে বিপদ আপদে বালা মুসিবতে সবসময় পাশে থাকবেন। এবং ঢাকা থেকে যারা আমাদের সহযোগিতা করেছে, যেমন আমাদের জাকেরিয়া আপন ভাই, আমাদের জামিলা আপা এবং ব্যারিস্টার জিয়া রহমান প্লেটো, আর আমরা যারা আছি, আর আপনারা যারা ঢাকা থেকে যারা সাংবাদিকরা আসছেন এবং ঢাকাও আমাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ভূমিকা রেখেছেন, আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। ব্যক্তিগত ভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলেই আমি জামিন হওয়ার পরে, সোহাগের যখন জামিন হয়েছিল, আমি একটুকা নিজেকে আমি কন্ট্রোল করতে পারিনি, আমি একটু বিস্মিত হয়ে গিয়েছিলাম। এটা কি জন্য আমি হয়েছি সেটা আমি জানি না। সত্যি আমি ওদের ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি। ওর বাবাও যদি, ওর বাবাকে আমি শ্রদ্ধা করি, যিনি জন্ম দিয়েছে লোমান ভাই যদি কখনোই আমাকে ডাকে যে আমার মেয়েটাকে সাথে আমাকে একত্র করে দেন, আমি আপনাদের সামনে ওয়াদাবদ্ধ, আমি একত্র করে দেব। উকিল বাপ কেন হলাম, এটা কিন্তু উকিল বাপ সবার ভাগ্যে জোটে না, কিন্তু এটা কিন্তু কিছু কারিশমা আছে, সেই কারিশমা গুলো অনেকে জানে না। যেমন যখন লামিসা আমাকে বললো আমার বাবার কাছ থেকে অদ্যবতী এই জ্ঞান বুদ্ধি হওয়ার পরে আমি কোনো ভালোবাসা পাইনি। সন্তানের যে কি দায়িত্ব সেটা আমার বাবা আমাকে করেনি, আমার মাও সেটা করেনি। সন্তান কি চায় সেটাও আমাকে করেনি। সন্তানের যে চাহিদা আকাঙ্ক্ষা সেটাও আমাকে পূরণ করেনি সে বাবা হিসেবে, মা হিসেবে। আমি আপনাকে পেয়েছি বাবার মতো,
ভালোবেসেছি, আপনি আমাকে ফেলে দিবেন না, আমাকে দূরে ফেলে দিবেন না। এই যে লামিসা এখানে উপস্থিত, কিন্তু আপনি আমার বাবা, আপনি আমার পাশে থাকবেন। তখন আমি প্রতিশ্রুতি দিয়েছি লামিসাকে যে ঠিক আছে, আমি তোমার বিপদ আপদে পাশে থাকবো, যদি তুমি আমার কাছে সন্তানের মতো অবস্থান করো, ইনশাল্লাহ আমি তোমার পাশে আছি। সেই হিসেবে আমি আর পাশে দাঁড়িয়েছি। জি জি, ওদের কি বলা আছে আমি মাইক দিয়ে দিচ্ছি সাংবাদিক আলমগীর সাহেবের কাছে, সে বিস্তারিত আপনাদের কাছে সুন্দর সুন্দর কথা বলবে। অবশ্যই আপনি ধৈর্য সহকারে আপনার কথাগুলো শুনবেন। ধন্যবাদ সকলকে, কুমিল্লাবাসী ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। উকিল বাপ যখন কথা বলছিল, মেয়ে কিন্তু মিটি মিটি হাসছিল, দেখছেন কি কারণ? কি উকিল বাপকে পাইছি দুনিয়ার সব বাপ, বাপ আমার একটাই, উকিল বাপ। ঠিক আছে না? উকিল বাপের যে কথা বলছে সেই দায়িত্ব ইনশাল্লাহ আগামী দিন পালন করবে, আর যদি পালন না করে আমরা কিন্তু পিছনে আছি। কথা একটাই, আমি আর খোরশেদ ভাই কিন্তু পিছ ছাড়বো না, সবাই চাইলে আমরা দুজন পিছ ছাড়বো না, কথা দিয়ে গেলাম। এবার আমরা আরেকটা আকর্ষণে যাচ্ছি। বলেন তো, ইউরোপ এবং ইতালি কে কে যাইতে চাই? আমরা কে কে যাইতে চাই? আর সবাই যদি ইউরোপ ইতালি যাইতে চাই, কার কাছে যাওয়া লাগবো? ফরিদ ভাইয়ের কাছে। আর এটা বুঝে না কে? হ্যাঁ, এটা বুঝে না। ইউরোপে ইতালিতে গেলে কার কাছে যাইতে হবে? ফরিদ ভাইয়ের কাছে। সেই ফরিদ ভাইয়ের কাছে আমরা যাব, কারণ আমি একটা কথা বলছিলাম, স্বৈরাচার শেখ হাসিনাও কিন্তু একটা কথার জন্য দেশ ছাড়া হয়েছে না? শুধু একটা কথার জন্য। অনুরূপভাবে ফরিদ ভাই যে একটি কথা বলছিল গ্রামবাসীর পক্ষ থেকে, যে লামিসা বাবার কত কোটি টাকা আছে, আমরা গ্রামবাসী মিলে যদি সোহাগকে ইউরোপে পাঠাই, ইনশাল্লাহ তার সাথে সে বেশি করে দিতে পারবে। এই কথাটা না পাঠাইতে পারলো, এই কথাটা কিন্তু ব্যাপক একটি পড়ছে, কি পড়ছে? ইমপ্যাক্ট পড়ছে। মানে ব্যাপক একটি মানুষের মধ্যে একটা কড়া নাড়ছে, আর সেই কড়া নাড়ার ধরে কিন্তু আজকে তিলে তিলে এই পর্যন্ত সোহাগের পাশে আপনারা সবাই সহ আমরা আছি। সেই ইউরোপের ভাই আমার সাবেক সেনা সদস্য আমাদের ফরিদ ভাই। ফরিদ ভাই, আপনাকে একটু পরেই বক্তব্য দেওয়ার সুযোগ দিচ্ছি, এই জন্যই যে সকলের বক্তব্য শুনছেন, আপনার বক্তব্যটা ইম্পর্টেন্ট। আজকের এই প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করাবাসী, ঢাকা থেকে আগত আমাদের মানব অধিকার বাস্তবায়ন কমিটির পুরা টিম, বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের সাংবাদিক ভাই এবং মানবাধিকার কর্মী, আমাদের ওয়ার্ড মেম্বার শরীফ ভাই, মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম। বাসা হারিয়ে ফেলি কখন আনন্দে, চোখে পানি চলে আসে যে এই 1.5 বছরে, এই 1.5 মাসে যে আমরা আন্দোলন করেছি, আমি কি জেলে থাকতে পারতাম না এতদিন? থাকি নাই। আপনাদের দোয়ায়, আপনাদের সাপোর্টে, প্রবাসী ভাইদের সাপোর্টে, সাংবাদিকদের যে একটা জোর ছিল, তারা সাহস পায় নাই যে ফরিদের নামে মামলা করি, আতোয়ারের নামে মামলা করি, খুরশেদের নামে মামলা করি। এটা যদি তারা যদি আরেকটু চেষ্টা করতো যে এই 4টা লোকের নামে যদি একটা মামলা দিয়ে দিত, আমাদের যদি এলাকা ছাড়া হয়তো, তাহলে শুধু সোহাগ নয়, ওর পুরো পরিবার ধ্বংস হয়ে যেত, আমাদের চোখের পানি পড়তো, কিন্তু আমরা কিছুই করতে পারতাম না। সেই সাংবাদিক ভাইদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই সোহাগের কারামুক্তির বিষয়টা এত সুন্দর করে, সহজ করে আমাদের মাঝে নিয়ে আসছেন। সেই সাথে আমি কিছু কথা বলবো, একটু লং টাইম হইতে পারে, আমি সময় চাই নিচ্ছি। যে সাংবাদিক ভাইদের নিকট আমি একটি অনুরোধ রাখবো। আজকে 28 তারিখ, 29, 30, আর এই মাসের আর 2টা দিন আছে, তাই না? সোহাগ জেলে গেছে, জেল থেকে মুক্তি পাইছে, আমরা অনেক সংগ্রাম করতেছি, অনেক কষ্ট করেছি। আমি না শুধু, কিন্তু পুরা টিম, আমাদের আতোয়ার ভাই, খুরশেদ ভাই এবং আলমগীর ভাই সহ আমরা পুরা টিম যে যুদ্ধ করেছি, এটা মনে হয় আমার জীবনে কোথাও আমি দেখি নাই। কিন্তু কেমন যেন আস্তে আস্তে আকাশচুম্বী আমরা হয়ে গেলাম এই আন্দোলনের তো সেখান থেকে ওনাদের সকলের সহযোগিতায় আমাদের সোহাগের কারামুক্তি হয়েছে। লামিসা তার স্বামীকে ফেরত পেয়েছে, সোহাগ তার স্ত্রীকে ফেরত পেয়েছে। এখন আজকে এই বরণ অনুষ্ঠানের মাধ্যমে
আমাদের লামিসা এখন আর শুধু লুমানের মেয়ে নয়, শুধুমাত্র গুসাইবাড়ি কুমুল্লির মেয়ে নয়, সে এই গ্রামের পুত্রবধূ। আমি মনে করি শুধু সোহাগের বাবা শহীদুলের পুত্রবধূ তা নয়, এই 5000 গ্রামের এত বড় প্রতিটা পরিবারের সে পুত্রবধূ। এই লামিসার চোখে যদি জল আসে, প্রতিটা পরিবারের জল আমি দেখতে চাই। এই লামিসা যদি না খেয়ে থাকে, কোনো কষ্টে থাকে, প্রতিটা পরিবারের কষ্ট, প্রতিটা সাংবাদিকের কষ্ট, আজকে যে মানবাধিকার বাস্তবায়ন কমিটির অতিথি আসছিল তাদের কষ্ট, সকলের চোখের পানি থাকবে যদি এটা না হয়। শুধু তাই নয়, আমি লামিসাকে অনুরোধ করব, তুমি এই গ্রামের আজকে থেকে একটি সহজ সরল সাধারণ একটা ছেলের বউ, তোমাকে এই বউ হিসাবে দেখতে চাই। তুমি এই সোহাগ এর বাড়িতে এই শহীদুলের ছেলের বউ হিসাবে এই গ্রামের সবার যে একটা ভূমিকা ছিল, তোমার আচার ব্যবহারের মাধ্যমে যেন সেইটা তুমি ঋণ শোধ করতে পারবে না, কিছুটা যেন হয়, সেই রকম একটা আদর্শ বউ হিসাবে তোমার দেখতে চাই। আর সাংবাদিক ভাইয়েরা, আপনাদের বলতে চাই যে এই যে বললাম 29-30, আমার গ্রামের এই যে মুরব্বীরা বসে আছে তারা আমাকে বহুবার বলছে, আমি বলতে পারি নাই। এই নভেম্বরের 30 তারিখের পরে আজকে যে ভিডিও করছেন, ছবি তুলছেন, যারা যারা ছাড়ার আপনাদের নিকট আমি মিনতি রাখছি, 1 তারিখ থেকে, ডিসেম্বরের 1 তারিখ থেকে তার কোনো ভিডিও আর আপলোড দিবেন না। আপনারা কি মনে কষ্ট নিলেন? আমাদের ইজ্জত আজকে থেকে লামিসা, এই গ্রামের ইজ্জত, প্রয়োজনে তাকে বিশ্বে ভাইরাল হইতে হইছে। কার জন্য হইছে? এই লামিসা ভাইরাল হইলো কেন? আমাদের সোহাগের জন্য, এই গ্রামের জন্য। তাহলে সেই লামিসার ইজ্জতকে এই গ্রামে ফিরিয়ে আনতে হবে। এটা হচ্ছে আমাদের মুরব্বীদের। আমি দোকানে থাকি, তারা এক করে আসে যে আমাদের ছেলের বউ হয়েছে, ঠিক আছে, কিন্তু ফেসবুক থেকে একটু বের করে আনার চেষ্টা করো। আমি তাদের সাথে কথা দিয়েছি যে আমাদের সাংবাদিক ভাইয়েরা আছে, আতোয়ার ভাই আছে, আমাদের আলমগীর ভাই আছে, খুরশেদ ভাই আছে, তাদের নিকট আমি অনুরোধ রাখবো, যতগুলো সাংবাদিক আছে তাদের কাছে আমি হাত বিনতি করে অনুরোধ রাখবো, তাদের কাছ থেকে আস্তে 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 সে ইউটিউব, ফেসবুক পেজ, বিভিন্ন ফেসবুক যোগাযোগ মাধ্যম থেকে আস্তে আস্তে সে আমাদের গ্রামের সাধারণ একটা ছেলের বউ হিসেবে ফিরে আসবে। আমি কথাগুলো কি অন্যায় করলাম? আচ্ছা, সোহাগের জন্য যুদ্ধ শেষ। আজকে আমাকে 2 জন লোক কমেন্ট করেছে, আপনি যদি একটু চেষ্টা করেন লামিসাকে তার বাবার কাছে ফিরিয়ে দিতে পারবেন। যত কিছুই হয়েছে আমি আপনার সম্বন্ধে জানি, আপনাকে দেখে বুঝতে পারছি যে এই লামিসাকে তার বাবার কাছে ফিরিয়ে দিতে পারবেন। তাই আমি আজকে থেকে আপনাদের সামনে আপনাদেরকে সাক্ষী রেখে আমি কথা দিচ্ছি, এই লামিসাকে যত দ্রুত সম্ভব আমি লুমানের মেয়ে লুমানের কাছে ফিরিয়ে দিব তার বুকে, এবং তাকে সহকারে এই গ্রামের বিয়ে হিসাবে তাকে আমরা নিয়ে আসবো বরণ করে। আপনারা খুশি? আমি আজকে থেকে আমাদের সাংবাদিক ভাইদের সাথে নিয়ে আমরা এই চেষ্টা করব। আর একটা অনুরোধ রাখবো, নতুন করে কেউ আমাদের বিয়ে যদিও আনুষ্ঠানিকভাবে আমরা করতে পারি নাই, লুমান সাহেবের কোনো নেগেটিভ ভিডিও আপনারা দয়া করে আপলোড করিবেন না। তার ইজ্জত মানে এখন আমার পুরো গ্রামের ইজ্জত। আমাদের গ্রামের ইজ্জত কি? তাহলে তাকে যে আমরা নেতিবাচক ভাবে উপস্থাপন করেছিলাম, তার কার্যকলাপে করে ফেলেছিলাম, এখন সে আমাদের বিয়াই। তার বাবাকে হেয় যদি করি আমরা, তাহলে তার মেয়েকে হেয় করা হয়। তার মেয়েকে যদি করা হয় এই গ্রামের প্রতিটা পরিবারের পুত্রবধূ সে, তাহলে আমাদের পুরো গ্রামটা হেয় হয়ে যায়। এর জন্য আমি আপনাদের নিকট মিনতি রাখছি যে আমাদের বিআই সাহেবের নেতিবাচক আর কোনো মন্তব্য আর কোনো ভিডিও আপনারা ছাড়বেন না দয়া করে। তারপরে এখন আসি আমাদের এই সোহাগের কারা মুক্তির উদ্দেশ্যে আমার গ্রামবাসী থেকে শুরু করে সাংবাদিক ভাই যারা আছেন 3-4 জন, তারা সহকারে, এই যে আপনারা যেন দূর দূরান্ত থেকে আসছেন আপনারা সহ, আমাদের ওয়ার্ডের মেম্বার আছে, উনি এই যে শাহিন ভাই, ওনার বাড়ি কয়াতিপাড়া, উনি মানবাধিকারের একজন কর্মী, উনিও সবসময় আমার সাথে সঙ্গ দিয়েছেন এই ইয়ের ব্যাপার। আমাদের এই যে গ্রামের এই যে সিফাত, রিফাত, পবন, তারপর মুমিন, জাহিদ সহ অনেকেই, আমাদের হামিদ ভাই,
এই মানববন্ধন দিয়ে প্রতিটা যে জোর দিচ্ছেন, আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাই যে না, আপনারা এইভাবে আমাদেরকে সমর্থন দিয়েছেন, সাহস দিয়েছেন, তার জন্য এগিয়ে যেতে পেরেছি। এবং সামনে আমরা শুধুমাত্র এই কুমুল্লি নয়, এই আশপাশের যতগুলা নিরপরাধ ঘটনা, অসহায়ের ঘটনা, কেউ অসহায় থাকবে না, কেউ গরিব থাকবে না, কেউ কোনো দুঃখে থাকবে না। আমরা সত্য ন্যায় নিষ্ঠার পথে আমরা একত্র, আমরা আন্দোলনের কথা বলছি না, কিন্তু সবাই যেন মানুষ হিসাবে মানুষের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করে যেন আমরা মানুষের পাশে দাঁড়াই। তাহলে দুনিয়াতে কেউ দুঃখে থাকবে না, সবাই সুখে থাকবে, সবাই শান্তিতে থাকবে। এইটা আপনাদের নিকট আমার একটা দাবি রইল। আর আমি এই গ্রামের যতগুলা ছেলের বউ আছে, এখন আসে অনেকগুলো মেয়ে আছে, ছেলের বউ আছে উঠতি বয়সের, তাদের উদ্দেশ্যে বলতে চাই, লামিসা তার প্রমাণ। যদি তোমাদের পারিবারিক ভাবে এই কুমুল্লি গ্রামে বিয়ে হয়ে যদি কোনো জায়গায় তোমরা কষ্টে থেকে থাকো, তাহলে আমাদের ওই পরিবারগুলোকে কোনোভাবে বিপদে না ফেলে, কোনোভাবে বিচার সালিশের জায়গায় না যায়, আগে আমাদের সাথে কথা বলবা। আমরা পারিবারিক ভাবে তাদের সাথে বইলে দেবো। যে এই কথাটা বললাম এই কারণেই, প্রতিটা পরিবারেই ছেলের বউর সাথে, শাশুড়ির সাথে, শ্বশুরের সাথে দ্বন্দ্ব লাগে আছে। যে দ্বন্দ্বগুলো আমি দোকানেই থাকি, তোমরা আসবা, আমার সাথে কথা বলবা, আমি ওই পরিবারগুলির সাথে কথা কয়ে তোমাদের একটা সম্পর্ক ভালো করে দিব। লামিসা দেখাই দিছে না, তোমরাও দেখাই দিবা। ওই পরিবার ছেড়ে চলে যাওয়ার দরকার আছে বাবার বাড়ি? আশা করি কেউ যাবে না। আর আমার গ্রামের যে মেয়েগুলি আছে, তোমরাও যদি শ্বশুর বাড়ি কোনো আক্রান্ত হয়ে যাও, লামিসার কাছ থেকে শিক্ষা নাও কিভাবে একটা সুন্দর পরিবেশ তৈরি করে স্বামীকে উদ্ধার করা যায়, পরিবারকে উদ্ধার করা যায়। তোমরাও সেইভাবে শান্তির ভাবে প্রতিটা, আমার গ্রামের যতগুলো মেয়ে আছো, তোমরা মনে রাখবে প্রতিটা শ্বশুর বাড়ি, প্রতিটা শ্বশুর শাশুড়ি তোমার বাবা মায়ের মতো, এই গ্রামে তোমার চাচাদের মতো, তাদের সাথে সেরকম আদবের ব্যবহার করবে। এবং যদি কোনো সমস্যা থাকে আমাদের কাছে বলবে, আমরা তাদের সাথে কথা বলে সমাধান করব। সময় একটু বেশি নিয়ে ফেলেছি, ধন্যবাদ সবাইকে। গ্রামের মানুষ যারা আছেন, আপনারা অনেকেই অনেক কথা বলবেন, আপনারা সবাই লামিসার দিকে সুদৃষ্টি রাখবেন। আমি একা পক্ষে থাকবেন, আপনারা সবাই সুদৃষ্টি রাখবেন যে লামিসা সুখে আছে না শান্তিতে আছে। আজকে যদি লামিসা সুখে চাপে কোনো কষ্ট থাকে, তাহলে আমরা বিশ্ব দরবারে অবশ্যই অবশ্যই অপরাধের তালিকায় চলে যাব, যে আমরা এত কিছু করার পরেও সে অসুখে আছে। এইবার আসি, আমার আলমগীর ভাই ইউরোপের খোঁচা দিছে, তাই না? আমাদের প্রবাসী ভাইয়েরা যে পরিমাণ সাড়া দিয়েছেন, আমাদের এই গ্রামের যতগুলো লোক প্রবাসী আছেন, আমরা গ্রামবাসী আগামীভাবে আমাদের আলমগীর ভাইয়ের সাথে খুরশেদ, এইরকম আলমগীর খুরশেদ ওনারা দৈনিক 2-4টা করে ইউরোপ পাঠাইতে পারে সোহাগের মতো, খালি একটু চেষ্টা। অবশ্যই অবশ্যই তারা চেষ্টা করবে, আমরা সাহায্য সহযোগিতা করব। এই সোহাগ ইউরোপ না গেলেও ইউরোপের চাইতে কোনো দিক দিয়ে কম হবে না ইনশাল্লাহ, এতটুকু আপনাদের সামনে কথা দিতেছি। ধন্যবাদ সবাইকে। শুরুর থেকে এই যে এখন যেন আমি কথা বললাম, এই পর্যন্ত যদি আমার আচার ব্যবহার, কথা বার্তায়, জ্ঞানে কোনো ইশারা, এই সোহাগকে বিনা পয়সায় তারা ইউরোপে নিয়ে যাবে, একদম বিনা পয়সায়। মানে এমন একটা অবস্থা হয়েছিল যে আমরা ফোন রিসিভ করতে করতে একটি পর্যায়ে ফোন সাইলেন্ট করে মানে পড়ে গেতাম, মানে আর মানে বিরক্ত হয়ে গেতাম গা, মানে এত ফোন। আজকে আমি প্রায় 15 দিন ধরে আমার ফ্যামিলিতে আমি বাজার করতে পারি না, মানে এইটার পিছনে দৌড়াইতে গিয়ে 15 দিন ধরে ফ্যামিলিতে বাজার করতে পারি না। নিজের আজকে দুপুরে কিন্তু আমি না খেয়ে আসছি, বিশ্বাস করবেন কিনা জানি না, আলু ভর্তা খেয়ে আইছি। আলু ভর্তা দেয় ভাই, তো অবশ্যই যাবে, ভাই অবশ্যই যাবে, ভাই মিষ্টি খাওয়াই যাবে। সেটা কেন বললাম? একমাত্র ওদের পিছনে সময় দেওয়ার জন্য। আমি যে কথাটা বলবো, এই লামিসা সোহাগের এই ঘটনাটা আমরা আর দ্বিতীয়বার দেখতে চাই না। কথা একটাই, ওদের জীবনে একটা ট্র্যাজেডি ঘটে গেছে, যে কোনো পর্যায়ে হোক এটা ঘটে গেছে। কিন্তু কেউ যদি আবার মনে করেন আমিও এরকম করে এরকম হবে, আপনার পাশে সবাই থাকবে, এটা কি বেকুব না ভালো মানুষ? সে হলো 1 নাম্বার বেকুব। আমি যেন আর কোনোদিন এরকম বেকুব লোককে আর না দেখতে পাই। কথা, বাবা মা জন্ম দিছে, বাবা মা সুখ শান্তি বোঝে, তবে বাবা মারও দায়িত্ব আছে সন্তানের সে কথা বোঝার জন্য, তারও একটা নৈতিক দায়িত্ব আছে। সন্তানের কথা বুঝতে হবে বাবা মাকে, বাবা মাকে বুঝতে হবে সন্তানের কথা। এক গেমই কোনো কিছু চলে না এই সমাজে, কোনোদিন চলবেও না। আর ইউরোপের বিষয়, ওর যদি ইনশাল্লাহ নসিবে থাকে,
আল্লাহ রহমতে যে গুলা লোক কথা দিছে, আর প্রবাসী ভাইরা কথা দিলে কথা ফেলে দেয় না, প্রবাসী ভাইরা কথা দিয়ে রক্ষা করে। আশা করি সোহাগের নসিবে ইউরোপ আছে, ইনশাল্লাহ অবশ্যই ইউরোপে যেতে পারবে, তাও সেটা সম্পূর্ণ বিনা পয়সায়, সেটাও আমরা দেখতে চাই ইনশাল্লাহ। খুব তাড়াতাড়ি একটু অপেক্ষা করুন। তবে আমার এটা বললেন না যে আমাদের পকেটে টাকাটা পাঠাবো, তা কিন্তু পাঠাবো না, এটা পারবো না। কিন্তু যে মানুষগুলো কথা দিচ্ছে তাদের সাথে আমরা যোগাযোগ করে, ওর সাথে কমিউনিকেশন করে ইনশাল্লাহ এটাকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেদিকেও আমরা হাঁটবো। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত সময়ে। আমরা বলছিলাম যে মিষ্টি খাবো, দোয়া দিব। আমরা একটু মঞ্চে থেকে সবাই নামবো, তোমরা এখানে বসবা, তোমরা বসো। আমি একটু ক্যামেরাম্যান ভাইদেরকে, আপনারা শুনেন না না, ও সরি একটু সময় একটু সময়, যার জন্য অনুষ্ঠান, যিনি এতদিন যুদ্ধ করলো, কি যুদ্ধের ঘটনাটা একটু শুনতে হবে না? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা একটু সোহাগের কাছে শুনবো। সোহাগ, আমরা যেহেতু আমাদের সম্মানিত ব্যারিস্টার মহোদয়ের আরেকটি প্রোগ্রাম আছে, আমরা ওনার কাছে শুধু মিষ্টির উদ্বোধনটা আমরা করে দিচ্ছি। উনি দুইজনকে মিষ্টি খাওয়াবেন ইনশাল্লাহ। উনি খালি দোয়া দিবেন না, দোয়ার পাশাপাশি আরো কিছু দিবেন, আমরা অপেক্ষায় আছি ইনশাল্লাহ, সেটাও করে দেবেন। দুটো মানুষকে কিভাবে, সেটা মিডিয়া ভাইদের প্রশংসা আর কত করবো, প্রশংসা মেলা করে লাইছি, তারপর আরো করবো। আমাদের মিষ্টির প্যাকেটটা কই, একটা প্যাকেট নিয়ে আসেন। ব্যারিস্টার সাহেবের কাছে আমি আরো একটু আবার শুনতে যাচ্ছি। এই যে অডিয়েন্স আসলো, আপনারা অনেক কষ্ট করে আসছেন, আপনার অনুভূতিটুকু একটু জানতে চাচ্ছি। একটু মিষ্টি খাওয়াইয়া ওদেরকে আসলে কি করা যায়? অনুভূতি তো আসলে মারাত্মক। যে ভালোবাসা লামিসা সোহাগ পাইছে, এখন তো আমি খুব চিন্তিত। আমার চিন্তাটা কি নিয়ে জানেন? এখন এই জিনিসটা আবার পালায় বিয়ে করার এই প্রমোট না করে, তো এটা কিন্তু সমাজের ক্ষতি হবে, বরং ভালো কিছু হবে না। আমরা যতই দুষ্টুমি ফাইজলামি করে কথা বলি না কেন, সবাই সবার দায়িত্ব থেকে মান সম্মান নিয়ে চলতে চাই। সে গরিব হোক, ধনী হোক, যে অবস্থায় থাকুক না কেন। তো মান সম্মান রক্ষার্থে লামিসার অনেক দায়িত্ব এখন তার বাবা মার প্রতি। তার বাবা মা যাই হোক, যেটা হয়ে গেছে, আমরা পজিটিভ জিনিস চিন্তা করব, ভালো জিনিস চিন্তা করলে ভালো কিছু হয়। আমাদের দায়িত্ব যেহেতু বেড়ে গেছে, সোহাগেরও অনেক দায়িত্ব বেড়ে গেছে, এবং আপনারা যেভাবে ওদের ডাকে সাড়া দিয়েছেন, এটি সত্যি একটি চমকপ্রদ ঘটনা। আপনারা যেভাবে সাড়া দিয়েছেন, আমি ভাই আমার আরেকটা মিটিং আছে, এই কারণে আপনাদের সাথে বেশিক্ষণ সময় দিতে পারবো না, বিধায় আমি ক্ষমা প্রার্থনা করছি। ঢাকার থেকেও সবাই যারা আসছেন তাদেরকেও আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। অনেকে হয়তো এই জীবনের প্রথম লাইফে লামিসা সোহাগের উদ্দেশ্যে টাঙ্গাইল এসছেন, এরকম লোকও আছেন, তাদেরকেও আমি সাধুবাদ জানাই। কিন্তু টাঙ্গাইল কিন্তু যা কুমুল্লিতে দেখলেন, এর থেকেও শহরে গেলে দেখবেন প্রায় আমরা ঢাকার কাছাকাছি চলে গেছি, এবং পৌর এলাকা অনেক অনেক সুন্দর। টাঙ্গাইলের আমাদের এখানে ডিসি লেক আছে, যমুনার পার আছে, আরো অন্য অন্য ইউনিয়নে যমুনার পারে বসে অনেক সময় কাটানো যায়। গ্রাম বাংলার যে ঐতিহ্য, টাঙ্গাইল অনেক কিছুই ধরে রেখেছে। এবং আব্দুল হামিদ খান ভাসানী, মৌলানা ভাসানীর যে ইউনিভার্সিটিটা, এখানেও আপনারা সময় পেলে একবার হয়ে যান, মৌলানা ভাসানীর কবরটা জিয়ারত করে যান যারা যারা পারবেন। আমি আপনাদের থেকে এখন ফাইনালি বিদায় নিচ্ছি। আলমগীর ভাই আমাকে জোর করে আটকায় রাখছে, আর কিচ্ছু না। এখন আমার নিজের জামিন নিজের করায় বের হয়ে যেতে হবে, তাই না? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ব্যারিস্টার জিয়াউর রহমান সাহেব প্লেটও মিষ্টি খাওয়াবেন। তো একটু সামনে আসো, একটু সামনে আসো। হ্যাঁ, এইভাবে দাঁড়াও, এইভাবে ভাই। আপনি হাতে নেন, এটা ধরতে হবে, ব্যারিস্টার জিয়াউর রহমান সাহেব প্লেটও মিষ্টি খাওয়াচ্ছেন। সবাই এই ছবিটা নেবেন,
সবাই এসে ওইটা, হ্যাঁ সবাই সবাই এসে ওইটা, একটু মুখে ধরে, একটু মুখে ধরে রাখো, কামড়টা নিও না আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবি ছবি, সকলের ছবি, সকলের ছবি। ওকে ফাইন ফাইন, এবার আমাদের লামিসাকে মিষ্টি খাওয়া, মহব্বতের মিষ্টি, কিন্তু এটা কিন্তু আসলে ভালোবাসার মিষ্টি। এই মিষ্টি খাওয়া করতে ভাগ্য লাগে। হ্যাঁ আরেকটু খাও, আরেকটু খাও। হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। আপনি এই মিষ্টি রাইকে আপনি একটা মিষ্টি খাবেন এখান থেকে। একটা টিস্যু দেন, টিস্যু দেন, একটা টিস্যু দেন, একটা টিস্যু দেন। আমি তো ভাই মিষ্টি খাই না, তাও খাই। একটা মিষ্টি খান। আর এই মিষ্টির প্যাকটা প্লেটো বারের সাথে যারা অতিথি আসছে সকলের, ভাই আমি সেই 3 জন ক্যাপ্টেনকে খাওয়াই দিচ্ছি, যারা ক্যাপ্টেন এই অনুষ্ঠানের। উকিল বাবা কই? শরীফ ভাই, শরীফ একটু আগান, আপনি শরীফ পারে, শরীফ পারে মেম্বার, মেম্বার শরীফ ভাই, ফরিদ ভাই, ফরিদ ভাই, ফরিদ ভাই কো, ফরিদ ভাই উপর ওঠেন, উপর ওঠেন। ভাই একটু মিষ্টি খাওয়াই দিবে আপনাকে। বাহ, এই ভালোবাসা কিন্তু আসলে টাকাটা কিনতে পাওয়া যায় না, কিনতে পাওয়া যায় না। আমি আমি আরেকটি কথাটা ভুলে গেছি, আমাদের জাকির ভাইকে, কিন্তু জাকির ভাইয়ের নামটা ভুলে গেছি আমি। আমাদের জাকির ভাই, উনি এমন একজন মানুষ, মানে আল্লাহ পাক ওনাকে হায়াত দারাজ করুক। উনি কাগজপত্র ক্ষেত্রে যে ভূমিকাটা রাখছে, কারণ ব্যারিস্টার সাহেব তো অনেক ব্যস্ত থাকে, এই লামিসার সমস্ত কাগজপত্র কিন্তু তিনি রাত্রি 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত জেগে থেকে সমস্ত কাগজ কিন্তু তিনি টাইপ করছেন এবং কাজ করে দিচ্ছেন, সহযোগিতা করছেন। আমাদের সে জাকির ভাই 1 মিনিটে একটু মন্তব্য, একটু দোয়া, ওদের প্রতি একটু দোয়া, একটু মিষ্টি খাওয়াই দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি আলমগীর ভাইকে। উনি আসলে একটু বেশি বলে ফেলেছেন, একটু বেশি বলে ফেলেছেন। বাট দ্য থিং ইজ দ্যাট, যখন আমি এই কেসটা আমার হাতে আসে, তখন এটা নিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে পড়াশোনা করি এবং আমার সিনিয়র ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটোকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করি। তো আমাদের যে লিগেল টিম আছে, আমরা সবাই এই লামিসার কেসটার ব্যাপারে যথেষ্ট এফোর্ট দান করি, যারই পরিপ্রেক্ষিতে আজকে সোহাগ সে জামিনে মুক্তি পেতে সহায়ক ভূমিকা পালন করেছে আমাদের এই লিগেল টিমের পড়াশোনা। তো আমি তাদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করছি এবং তাদের জন্য আমি দোয়া করছি, তারা যাতে একটা সুন্দর ভবিষ্যৎ কাটিয়ে যেতে পারে এই জীবনে। ধন্যবাদ। আমাদের জাকির ভাই কিন্তু তিনি মিষ্টি খাওয়াচ্ছেন, তিনি তার সোহাগের জন্য আপ্রাণ চেষ্টা করছেন, তিনি আপ্রাণ চেষ্টা করছেন। হ্যাঁ, উকিল বাবু একটু খান। জাকির ভাই কিন্তু আমাদেরকে অনেক সমাদর করছে। ঢাকাতে যখন গেছি, হাই করে গেছি, জাকির ভাই কিন্তু আমাদের দুপুরে খাওয়ার ব্যবস্থা করেছে, তারপর আমাদের সমস্ত এই ব্যবস্থা করছে। অসংখ্য ধন্যবাদ। খোরশেদ ভাই, খোরশেদ ভাই, কই এই অন্য আপনাকে আমাদের বাড়ির সাথে কে আসছে? ব্যারিস্টার বাড়ির সাথে, ব্যারিস্টার বাড়ির সাথে এই প্যাকেটটা আপনাদের, এটা কাবার কো ওটা দিছে যে সব সবল, তার নাম কি? সোহাগ। পাশে আসে কে? পাশে কে আছে? লামিসা। সোহাগ এবং লামিসার সেই কথা, মুখখানি, সুন্দর মুখখানি কথা। হ্যাঁ, এখানে থাকবো। সোহাগ, তোমাকে আজকে হাজার মানুষ, মানবাধিকার কর্মী, ব্যারিস্টার, সাংবাদিক, মানে তুমি বাবার, মানে কি বলবো, মানে মানে কেমন সন্তান যে আজকে তোমার জন্য এই মানুষগুলো এত দূর দূরান্ত থেকে, আমি কোনো প্রশ্ন না, তোমার ভিতর থেকে কি অনুভূতি আসে? সকল মিডিয়া তোমার কথাটা সম্পূর্ণ লাইভে যাচ্ছে, রেকর্ডে যাচ্ছে, তুমি তোমার মতো করে একটু বলো কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি।
তো আজকের এই দিনটা দেখে অনেক ভালো লাগতেছে, অনেক খুশি লাগতেছে। তো কখনো ভাবতে পারি নাই যে এইরকম একটা দিন আমার জন্য অপেক্ষা করবে। তো আমি যখন জেলে যাই, তো জেলে যাওয়ার পরে আমার প্রিয় মানুষটার প্রতি বিশ্বাস ছিল যে সে আমাকে কখনো ছেড়ে যাবে না। তো যখন আমি 4 মাস প্লাস জেল খাটার পরে বের হই, তখন গেটের বাইরে যখন আমি বের হই, তখন যে একটা পরিস্থিতি দেখলাম, তো ওইটা দেখার পরে আমি ওইটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। তো আমার প্রিয় মানুষটা আমার জন্য যা কিছু করছে, তো এটা আমি কখনো ভাবতে পারি নাই, এটা আমার কল্পনার বাইরে যে ও আমার জন্য যা যা কিছু করছে। আসলে ওর ফ্যামিলি আর আমার ফ্যামিলি এক না। আপনারা সবাই জানেন আমি একটা গরিব ঘরের সন্তান, আর ওর ফ্যামিলির খবর আপনারা জানেন। তো এরকম একটা প্রিয় মানুষ আমি পেয়ে নিজেকে অনেক ধন্য মনে করি। তো আপনারা গ্রামবাসীরা আমাকে যে ভালোবাসাটা দিয়েছেন, তো সবার জন্য আমি অনেক কৃতজ্ঞ। তো এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তোমাকে আমি প্রশ্ন করতে চাচ্ছি, লামিসা যেন বাকি জীবন কষ্ট না পায় তোমার দ্বারা, তুমি কি প্রতিশ্রুতি দিবা তাদেরকে, এই মানুষগুলোর পাশে? আমার জীবনের সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করবো লামিসাকে সুখে রাখার জন্য। আমার জীবনের শরীরে রক্ত যদি ঘাম হয়ে যায়, তাও আমি লামিসাকে সুখে রাখার চেষ্টা করবো, কখনো কষ্ট দিব না। সোহাগের কাছে একটা প্রশ্ন আমার, আপনাকে কি অনুসরণ করবে এই অত্র এই 14টা বা 13টা ইউনিয়নের যারা আছে আপনার মতো যুবক, তারা কি আপনাকে অনুসরণ করবে নাকি সামাজিকভাবে আপনার যে কাজটা হয়েছে কিভাবে করবে? সামাজিকভাবে অবশ্যই সেটা সামাজিকভাবে করলে ভালো হয়। আপনার ভাই, ছোট ভাই বা আপনার সমবয়সী যারা আছে বা বোনরা আছে, তাদের বিষয়ে আপনার কি বলার আছে? সামাজিকভাবে ধর্মীয়ভাবে সবাই শুনবে। করছেন এই কাজগুলো কি সামাজিকভাবে মেনে নিবে না অন্যভাবে করবে? সামাজিকভাবে যারা কাজ করে অবশ্যই সামাজিকভাবে লড়লে ভালো। আপনার মতো যাতে কেউ না করে। জি হ্যাঁ, সেটা জি তুমি বলো যে আমার মতো যদি কেউ না আসে, আমি চাই সকলে বাবা মার কথা অনুপাতে তাদের কাজ সম্পন্ন করবে। বলেন, আপনার মতন করে বলেন। জি, আমি আসলে একটা ভুল করেছি, ঠিক আছে, কিন্তু এটা আমি ভুল করার পরে বুঝতে পারছি। কিন্তু এখন আমরা একটা ভুলে জড়াই গেছি। তো এটা ওর একটা ইচ্ছে ছিল, কিন্তু দুজনের ইচ্ছা শক্তি একই ছিল। তো এর কারণে আজকে আমরা দুজন একসাথে। আপনার শ্বশুর শাশুড়ি কোনগুলোকে কি বলতে পারছেন তাদের উদ্দেশ্যে? তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। তারা যে ভুল ধারণাটা মানে ওনারা যে ভুল ধারণাটা নিয়ে বসে আছে, তো ইনশাল্লাহ সেটা একদিন ভাঙবে। যে ভুল ধারণাটা নিয়ে বসে আছে, তো আমি আমার প্রিয় মানুষটারে পাইছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, হাজার হাজার শুকরিয়া জানাই, আমি আমার প্রিয় মানুষটারে পাইছি। আপনারা এলাকাবাসী সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আমার প্রিয় মানুষটারে নিয়ে জানি সুখে শান্তিতে সংসার করে খেতে পারি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসলে সোহাগ 4 মাস জেলে ছিল, ও অনেক কিছু কিন্তু জানে না, এটা জানেন, বা বাইরের পরিস্থিতিটা অনেকে কিন্তু জানে না। আমি একটু লামিসার কাছ থেকে একটু শুনবো লামিসার অনুভূতিটা, কারণ আজকে যত যা কিছু হচ্ছে লামিসাকে নিয়েই। কিন্তু আজকে লামিসা পাশে আসে বিদায় সোহাগ এখানে দাঁড়িয়ে আছে, লামিসা পাশে আসে বিদায় আমরা সবাই আছি। সেই লামিসার কাছে একটু যাবো। লামিসা, এই যে দেখো হাজারো মানুষ আজকে তোমাকে দেখার জন্য আসছে, তোমার কথা শোনার জন্য, তোমার মুখ থেকে একটি কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করছে, অনেক কথাই শুনছে এতদিন। আজকের এই অবস্থা থেকে তুমি কি বলবা, মানে এই লোকগুলাকে তুমি কি বলবা? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ, বলো বলো। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন, আমি কখনো আশা করি নাই যে আপনারা আমার পাশে এভাবে দাঁড়াবেন। আপনারা আমার জন্য মানে আপনারা কি বলবো, আপনারা যে আমার পাশে কিভাবে দাঁড়াইলেন, আপনাদের যে আমাকে দেখে কি মনে হলো আমি জানি না। আমার পাশে আমার পাশে তো সবাই দাঁড়াইছেন, কিছু কিছু মানুষ বাদ দিয়ে আমার পাশে সব মানুষই দাঁড়াইছে। কিছু কিছু মানুষ যে আমার পাশে দাঁড়ায় না, এটা আমার কোনো নাই, কষ্ট নাই, কারণ প্রায় সব মানুষ আমার পাশে দাঁড়াইছে। বিদেশ থেকে অনেক ভাইয়ারা, আঙ্কেলরা মানে আমাকে অনেক ভালোবাসা দিছে, এমনকি আমাকে সাহস দিছে যে তুমি এটা মানে পারবে। তাদের সাহসে আজ আমি এরকম মানে লড়তে পারছি। আর যে আলমগীর আঙ্কেল, খুরশেদ আলম আঙ্কেল, আতর আব্বু যেভাবে আমার পাশে দাঁড়াইছে, একদম মেয়ের মতো করে ভালোবাসছে। সবটা সময় আমার যদি কখনো কষ্ট হয়েছে, কোনো কিছু হয়েছে, আমি তাদের কাছে শেয়ার করছি, তারা আমাকে বুঝাইছে যে মানে অনেকভাবে দিছে। তখন আমার মনে হয়, তখন আমার কষ্ট হইলেও মানে আমি তাদের কাছ থেকে একটা সান্ত্বনা পাইছি, ওটাই আমি মানে কষ্টটা দূর হয়ে গেছে।
আর ফরিদ আঙ্কেল যেভাবে সাপোর্ট করছে, ফরিদ আঙ্কেল বলছে যে ওর বাবা মা ওর পাশে নাই, তাই কি হয়েছে, আমরা তো ওর পাশে আছি, ওর মেয়ের স্বীকৃতি দিব। এই কথা যে তা বলছে, সে আমাকে মেয়ের স্বীকৃতি দিছে নাকি তা জানি না, কিন্তু সে যে এই কথাটা বলছে তাকে অসংখ্য ধন্যবাদ। তার জন্য দোয়া করি মন থেকে, সে যেন ভালো থাকে। আর এলাকাবাসী আপনাদের উদ্দেশ্যে বলতেছে, আপনারা সবাই আমাকে যেভাবে সাপোর্ট করছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য দোয়া করি, আপনারা যেন সবসময় ভালো থাকেন। সোহাগের পরিবারটা খুব একটি ভালো না, অসচ্ছল একটি পরিবার। যদিও তুমি ভালো একটি পরিবার থেকে চলে আসছো, তোমার সংসার জীবনে বাস্তবতার মধ্যে যখন যাবা, হয়তো অভাব অনটনের একটা পর্ব থাকতে পারে। তোমার কাছ থেকে সোহাগ কতটুকু সাপোর্ট পাবে এবং তুমি কতটুকু সাপোর্ট সোহাগকে দিবা, এইটুকু এই অডিয়েন্সকে বলো। একটু কাছে না, মাইকটা কাছে না, মাইকটা জোরে বলো, জোরে বলো। আমি সোহাগের পাশে ছিলাম এবং আজীবন থাকবো। ওকে আমি সবসময় সাপোর্ট করব। ও যেটাই করুক আমার কোনো আপত্তি নাই। ও আমাকে যেভাবে রাখুক, যাই দিক যেভাবে রাখুক না কেন, আমি সবসময় ভালো থাকবো। কারণ আমি জানি যে সোহাগ, আমি কোনো ভুল মানুষের হাত ধরি নাই, তার জন্য যুদ্ধ করছি। আমি জানি যে এই যুদ্ধে আমি জয়ী হইলেও আমার কখনো কোনোদিন কষ্ট হবো না, কারণ আমি ভুল মানুষকে বেছে নিই না, আমি সঠিক মানুষকে বেছে নিছি। আমার কোনোদিন কষ্ট হবে না। আমি জানি আমি মনে করি সোহাগের কাছ থেকে আমি কোনোদিন কষ্ট পাবো না। মা বাবার উদ্দেশ্যে একটা কথাই বলা, মা বাবা হয়তো আমার কথাগুলো শুনতেছে, দেখতেছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলায়, আমি জানি সোহাগের সাথে সংসার করতে পারি, সারা জীবন জানি তার সাথে থাকতে পারি। আমাদের জন্য তারা জানে দোয়া করে, দোয়া করে সোহাগ সুখে শান্তিতে জানি সংসার করতে পারি। সোহাগ জানি তাদের মনের মতো হতে পারে, তারা জানি তাকে মেনে নেয়। মেনে নিলেও আমার কোনো আফসোস নাই, না মেনে নিলেও কোনো আফসোস নাই। যদি তারা মেনে নেয় তাহলে আমি অবশ্যই তাদের কাছে যাব, আর যদি না মেনে নেয় তাও আমার কোনো আফসোস নাই, কারণ আমি সঠিক মানুষকে পাইছি। আলহামদুলিল্লাহ, তাকে পেয়ে আমি অনেক খুশি। আর আপনারা সবাই আমার পাশে ছিলেন বলে আমি ওকে পাইছি। অসংখ্য ধন্যবাদ। কারণ অনেক সময় দাঁড়িয়ে আছে, আসলে মেয়ে মানুষ অনেক সময় কষ্ট করতেছে। আমরা একটু বসতে দেবো তোমাদেরকে। আমরা আমাদের সেই মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি, কারণ সোহাগের কথাগুলো একটু বেশ না, এখানে একটু ফ্রেশ চাচ্ছিলাম, ফ্রেশ চাদর একটু ফ্রেশ চাদর চাচ্ছিলাম, একটু ফ্রেশ একটি চাদর। এই চাদরটা একটু ধরুন তো, এই চাদরটা ধরো তো। না, চেয়ার না, তোমরা বসো এখানে, দুজন বস। এই দেখি বসো এখানে, বসো, জুতা খুলে বসো। এখানে মিষ্টি, শোনেন, এখানে মিষ্টি 5 টাকা করে প্যাকেট, রাইখা দেবো, সিরিয়াল করবো, একটা করে মিষ্টি নিয়ে এদিক দিয়ে দয়া করে 1 মিনিটের জন্য সকল ক্যামেরা একটু বন্ধ করেন। আপনারা দয়া করে 1 মিনিটের জন্য সকল ক্যামেরা বন্ধ রাখেন। আগে আপনারা আসেন, আগে আসেন। আপনারা লাইনটা সুতা করবেন না ভাই, লাইন সুতা করে আস্তে আসেন, ওই একজন আসেন। আচ্ছা, আপনাদের সকলের উদ্দেশ্যে বলতেছি, আপনারা একটু আমাদের মা